আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 14 নভেম্বর শুক্রবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: 1 থেকে 3-এ নেমে গেল আরজেডি, কংগ্রেসের হাল শোচনীয়, বিরোধী জোটের তুলনায় ভালো ফল লিবারেশনের। বিহার বিধানসভা নির্বাচন 2025, টাইগার জিন্দা হে, নীতিশকে ঘিরে উচ্ছ্বাস এনডিএ শিবিরের। 21 মিললেও পূর্বাভাস মিলল না 25-এ, মুখ থুবড়ে পড়ল জন সুরজ। রাজনীতিতে প্রশান্ত এখনো কিশোরী, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বিহারে নীতিশ কুমার ম্যাজিক অটুট, রেকর্ড আসনে জেতার পথে এনডিএ, পারল না মহাজোট। নবজাতক বিক্রি, শিলচরে গ্রেফতার দালাল, পলাতক শিশুর বাবা সৎমা। শ্রীভূমির আদালত চত্বরে ধারালো অস্ত্রসহ প্রবেশ, ফখরুলের কাণ্ডে স্তম্ভিত শ্রীভূমি। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তুড়জোড় হাইলাকান্দিতে। বলদাবলদি বকতুল জামিরা সড়কে সেতুর অ্যাপ্রোচ ধসে গেলেও নির্বিকার পূর্ত বিভাগ। এবং সর্বশেষ খবরটি হল 26-এ উদারবন্দে বিজেপি টিকিট চাইলেন অরিজিৎ। এবারে শুনুন বিস্তারিত খবর। 243 আসনের বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ 200-র বেশি আসন পেতে চলেছে। এখনো পর্যন্ত ভোট গণনায় তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল এনডিএ 150-এর কাছাকাছি আসন পেতে পারে, কিন্তু বাস্তবে তার চেয়ে অনেক বেশি আসন পেতে চলেছে এনডিএ। আজ সকাল 8টায় ভোট গণনা শুরু হয়। শুরু থেকেই এগিয়ে ছিল এনডিএ। সময় যত গড়িয়েছে ততই এনডিএর জয় নিশ্চিত হয়ে গিয়েছে। কে বৃহত্তম দল হবে তা নিয়ে এনডিএর দুই দল বিজেপি এবং জেডিইউর মধ্যে লড়াই চলছে। এখনো পর্যন্ত এগিয়ে বিজেপি। মহাগঠবন্ধনের প্রধান দল আরজেডি লড়াইয়েই নেই। তেজস্বী যাদব নিজে পিছিয়ে পড়েছিলেন। তিনি নিজের আসন জয় পাবেন কিনা সেটাই এখনো স্পষ্ট নয়। ফলে বিহারে পালাবদলের প্রশ্নই নেই, বরং শক্তি বাড়িয়ে নিল শাসক জোট এনডিএ। সবকিছু ঠিক থাকলে বিহারের মুখ্যমন্ত্রী পদে রেকর্ড 10 বার শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। তিনি সুশাসন বাবু হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। ফের তার নেতৃত্বের উপর ভরসা রাখলো বিহার। জেডিইউ কর্মী সমর্থকরা পোস্টার দিয়েছেন টাইগার জিন্দা হে। বিহারে গতবারের বিধানসভা নির্বাচনে বৃহত্তম দল ছিল আরজেডি, কিন্তু এবার তেজস্বীকে সামনে রেখে নির্বাচনে লড়াই করতে নেমে তারা মুখ তুবড়ে পড়ল। গতবার জেতা আসনের অর্ধেকও হয়তো এবার পাবে না আরজেডি। তেজস্বীকে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে দাবি করা হচ্ছিল, কিন্তু দেখা গেল তার উপর বিহারের ভরসা নেই। কোনো প্রতিশ্রুতিতেই চিড়ে বিজল না। মহাগঠবন্ধনের শরিক কংগ্রেস ফের দুর্বল জোট সঙ্গী হিসেবে প্রমাণিত হলো। কোনো প্রভাবই ফেলতে পারল না রাহুল গান্ধীর প্রচার। প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি দাগ কাটতে ব্যর্থ। পরবর্তী খবরটি হলো 21 মিললেও পূর্বাভাস মিলল না 25-এ, মুখ তুবড়ে পড়ল জন সুরজ। রাজনীতিতে প্রশান্ত এখনো কিশোরী। 2020 ডিসেম্বরে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন বাংলায় বিজেপি 100 পেরোবে না। মিলেও ছিল তার পূর্বাভাস, কিন্তু তার 5 বছর পর বিহার ভোট নিয়ে প্রশান্ত কিশোরের ভবিষ্যদ্বাণী শুধু মুখ তুবড়ে পড়েছে বললেও কম বলা হবে। ভোটের আগে তিনি বলেছিলেন বিহারে 25-এর বেশি আসন পাবে না জেডিইউ। নীতিশ কুমার আর মুখ্যমন্ত্রী হবেন না, সেই পূর্বাভাস একেবারেই মেলেনি। বিহারের ভোটের ফল বলছে প্রশান্তের দল জন সুরজ পার্টি কোনো রকম কোনো প্রভাবই ফেলতে পারেনি। নিজের জয় তো নয়, অন্য দলের যাত্রাভঙ্গ করার মতো জায়গাতেও পৌঁছতে পারেনি জন সুরজ। ভোট কুশল হিসেবে সাফল্য পেলেও রাজনীতির ময়দানে সরাসরি নেমে প্রশান্ত কিশোর রীতিমতো জলহীন মাছের মতো হাবি খাচ্ছেন। রাজনীতিতে প্রশান্ত কিশোর পা রেখেছিলেন রীতিমতো ধুমধাম করে। ভোট কুশল হিসেবে প্রায় সব রাজ্যে সাফল্য। বিহারে তৃণমূল স্তরে নেমে কাজ করার লক্ষ্যে পদযাত্রা, প্রায় 3 বছর বিহারের গ্রামে গ্রামে ঘুরা, রীতিমতো কর্পোরেট ভঙ্গিমায় দল ঘোষণা, কোটি কোটি টাকা খরচ করে সভা সমিতি করা, প্রচারে আলাদা করে পেশাদারদের ব্যবহার, ভিন রাজ্যের পরিযায়ী বিহারীদের জন্য আলাদা করে কর্পোরেট দল তৈরি করে প্রচার করা, এবং সর্বোপরি সোশ্যাল মিডিয়ায় হইচই। বস্তুত এনডিএ বনাম মহাজোটের চিরাচরিত লড়াইয়ে বিহারের রাজনীতিতে তৃতীয় বিকল্প হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেন পিকে। তার জন সুরজ পার্টি জাতপাতের রাজনীতিতে ক্লিষ্ট বিহারে নতুন পুরের স্বপ্ন দেখায়, কিন্তু যেই সবটাই সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে। প্রশান্ত মাঝে মাঝে সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দেন, বড় বড় দাবি করেন, প্রচারে থাকেন।
ভুলের এখানেই শেষ নয়, বিহারের ভোট প্রচারে গুচ্ছ গুচ্ছ ভুল করে গিয়েছেন তিনি। প্রথমে ঘোষণা করেছিলেন অন্য দলের কাউকে নেবেন না, ঘোষণা করেছিলেন দুর্নীতিতে অভিযুক্ত কাউকে টিকিট দেবেন না, ঘোষণা করেছিলেন দলের প্রথম সভাপতি দলিত হবে, কোনোটি তিনি মানেননি। তার সবচেয়ে বড় ভুল সম্ভবত নিজের বুটে না লড়া। যে প্রশান্ত কিশোর বঙ্গে মমতাকে জেতাতে নন্দীগ্রামের মতো কঠিন আসনে লড়াই করার পরামর্শ দেন, যে প্রশান্ত কিশোর সবসময় দলের শীর্ষ নেতাদের বুটে লড়াই করার পক্ষে মত দেন, তিনি নিজে ঠিক কিসের বয়ে বুটে লড়লেন না সেটা তিনি জানেন। কিন্তু সেই সিদ্ধান্ত যে তার দলের আসন জয়ের যেটুকু সম্ভাবনা ছিল সেটাকেও ধূলিসাৎ করে দিয়েছে তা বুটের ফলেই স্পষ্ট। বুট কুশল হিসেবে কৌশল তৈরি করার সময় যে ভুলগুলো ধরা যায় বা পরামর্শ দেওয়া যায় সেটা বুধ হয়ে নেতা হিসেবে পথে নেমে করার সময় ধরাটা কঠিন। না হলে প্রশান্ত এত ভুল করবেন কেন? আসলে বিহারে বুট করাতে গেলে জাতপাতের সমীকরণ প্রয়োজন, তৃণমূল স্তরের সংগঠন প্রয়োজন, বাহুবলীয় প্রয়োজন, যেটা তৈরি করতে আরো সময় প্রয়োজন। শুধু সোশ্যাল মিডিয়ায় নতুন বুড়ের স্বপ্ন দেখানোটা যথেষ্ট নয়। তাছাড়া বিহারের মতো বড় জটিল রাজ্যে কোনো রাজনৈতিক দল দাঁড় করানোর জন্য 3 বছর সময় যথেষ্ট নয়। ভুলে গেলে চলবে না, প্রথমবার ক্ষমতায় আসার আগে লালু প্রসাদ যাদব বহু বছর পরিশ্রম করেছিলেন। নীতিশ কুমার জীবনের প্রথম 2 নির্বাচনে নিজে হেরেও আশাহত হননি। প্রশান্ত কিশোর কি আশাহত হবেন নাকি নিজের বিহার বদলাও অভিযান চালিয়ে যাবেন সেটাই দেখার। পরবর্তী খবরটি হলো নবজাতক বিক্রি, শিলচরে গ্রেফতার দালাল, পলাতক শিশুর বাবা সৎমা। মায়ের সঙ্গে প্রতারণা করে শিশু সন্তানকে হস্তান্তর করা হয়েছিল অন্য এক দম্পতির কাছে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ শিশু সন্তানকে উদ্ধার করার পাশাপাশি গ্রেফতার করেছে একজনকে। তবে পলাতক ওই শিশুর বাবা এবং সৎমা। সন্দেহ করা হচ্ছে ঘটনার পেছনে রয়েছে শিশু সন্তান বিক্রির এক চক্র। গ্রেফতার করা হয়েছে শিলচর মধুরবন কিলোগ্রাম এলাকার বাসিন্দা আমির হোসেন নামের এক যুবককে। পুলিশ সূত্রের খবর, আমির বিভিন্ন ক্ষেত্রে দালালির সঙ্গে জড়িত। এই শিশু সন্তানকে হস্তান্তরের ক্ষেত্রে মধ্যস্থতা করেছিল সে, তাই সন্দেহ করা হচ্ছে সে জড়িত রয়েছে শিশু বিক্রির চক্রের সঙ্গে। সমীরুন্নেসা নামের যে মহিলার শিশু সন্তানকে প্রতারণা করে অন্য দম্পতির কাছে হস্তান্তর করা হয়েছিল, তিনি মূলত শ্রীভূমি জেলার রাতাবাড়ি থানা এলাকার বিহারি ডেলার বাসিন্দা। তার স্বামীর নাম গুলজার হোসেন তালুকদার। গুলজার রাতাবাড়ি বিহারি ডেলার বাসিন্দা হলেও কিছুদিন ধরে তার দ্বিতীয় পত্নী সমীরুন্নেসাকে নিয়ে মধুরবন কিলোগ্রামে ছিল বাড়াবাড়িতে। তার প্রথম পত্নীর নাম রুশমা বেগম। দালাল আমির হোসেনের মধ্যস্থতায় গুলজার এবং রুশনা বেগম মিলে সমীরুন্নেসার পুত্র সন্তানকে অর্থের বিনিময়ে বিক্রি করে দেন বলে সন্দেহ করা হচ্ছে। সমীরুন্নেসা পুলিশকে জানিয়েছেন, গত 27 অক্টোবর তিনি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এক পুত্র সন্তানের জন্ম দেন। সন্তান সহ তাকে মেডিকেল থেকে রিলিজ করা হয় 3 নভেম্বর। এরপর তিনি সন্তানকে নিয়ে চলে যান মধুরবন কিলোগ্রামের বাড়াবাড়িতে। ভাড়াবাড়িতে থাকা অবস্থায় গত 7 নভেম্বর স্বামী গুলজার হোসেন তার প্রথম পত্নী রুশমা বেগম এবং দালাল আমির হোসেনকে নিয়ে সেখানে যান। আমির যে দালাল তখন তিনি জানতেন না। তারা সবাই মিলে কথাবার্তা বলে জানান সন্তান সহ তাকে নিয়ে যাওয়া হবে রাতাবাড়ি বিহারি ডেলার বাড়িতে। এতে তিনি অন্য কিছু ভাবতে পারেননি। খুশি মনেই শিশু সন্তানকে নিয়ে তাদের সঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যান। গুলজার, রুশনা এবং আমির মিলে রাতাবাড়ি বিহারি ডেলার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তাকে শিলচর রামনগর আইএসপিটিতে নিয়ে যান। সেখানে গিয়ে তাকে একটি বাসের সিটে বসিয়ে সবাই মিলে কিছুক্ষণ গল্প গুজব করে এরপর হঠাৎ করে গুলজার শিশু সন্তানকে নিয়ে একটু নিচে থেকে ঘুরে আসছেন বলে বাস থেকে নামেন। সঙ্গে নেমে যান আমির এবং রুশনাও। তখনও তার পক্ষে অন্য কিছু ভেবে ওঠা সম্ভব হয়নি। কিন্তু তারা অনেকক্ষণ না ফেরায় তার মনে প্রশ্ন জাগে। তিনি বাস থেকে নেমে অনেক খোঁজাখুঁজি করেও 3 জনের কাউকে পাননি। এরপর অনেক চেষ্টা করেও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এই অবস্থায় তার আর বুঝতে বাকি থাকেনি যে প্রতারণা করে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে শিশু সন্তানকে। এভাবে ঘটনার বয়ান দিয়ে সমীরুন্নেসা এজাহার দায়ের করার পর তদন্তে নেমে পুলিশ বুধবার প্রথম গ্রেফতার করে আমির হোসেনকে। তার সূত্র ধরে উদারবন্দের দুর্গানগরে এক দম্পতির হেফাজত থেকে শিশু সন্তানকে উদ্ধার করা হয়। জানা গেছে যে দম্পতির হেফাজত থেকে শিশু সন্তানকে উদ্ধার করা হয়েছে তারা নিঃসন্তান। তাদের বাড়ি আরকাটিপুর এলাকায়, দুর্গানগরে মহিলার বাবার বাড়ি। বুধবার উদ্ধারের সময় সেখানেই তিনি ছিলেন শিশু সন্তানকে নিয়ে। আমির হোসেন গ্রেফতার হলেও শিশু সন্তানের বাবা অভিযুক্ত গুলজার হোসেন এবং সৎ মা রুশনা বেগম এখনো পলাতক।
পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে। পুলিশের সূত্র জানান যে নিঃসন্তান দম্পতির হেফাজত থেকে শিশু সন্তানকে উদ্ধার করা হয়েছে। তাদের কাছে শিশু সন্তানকে সমঝে দিয়েছিলেন আমির, গুলজার এবং রুশনারা। দম্পতির বয়ান অনুযায়ী সমঝে দেওয়ার সময় তাদের বলা হয়েছিল রুশনা ওই শিশু সন্তানের জন্মদাত্রী মা। স্ব ইচ্ছায় তিনি সমঝে দিচ্ছেন শিশু সন্তানকে। বাস্তবে রুশনা যে শিশু সন্তানের জন্মদাত্রী মা নন তা তারা জানতেন না। আর শিশু সন্তান হস্তান্তরের পেছনে কোনো আর্থিক লেনদেনও হয়নি, যদিও পুলিশের সন্দেহ এটা শিশু বিক্রির ঘটনা। পরবর্তী খবরটি হলো 26-এ উদারবন্দে বিজেপি টিকিট চাইলেন অরিজিৎ। বর্তমান সরকারের আমলে উদারবন্দের বিভিন্ন এলাকার উন্নয়ন হলেও চা বাগানগুলো এখনো বিভিন্ন সমস্যায় জর্জরিত। ফলে চা শ্রমিকদের উন্নয়নের কথা মাথায় রেখে 2026-এর বিধানসভা নির্বাচনে উদারবন্দ কেন্দ্রে বিজেপির টিকিট চাইলেন চা শ্রমিক পরিবারের ছেলে অরিজিৎ তাঁতি। জেলা বিজেপির সভাপতি রূপম সাহার সঙ্গে দেখা করে দলীয় টিকিট চেয়ে আবেদনপত্র তুলে দেন তিনি। এদিকে বৃহস্পতিবার কুম্বা চা বাগানে দলের একাংশ কর্মী ও স্থানীয় জনগণের উপস্থিতিতে অরিজিতের সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বক্তা অভিযোগ করেন বিজেপি সরকারের আমলে চা বাগান এলাকার উন্নয়নে বিভিন্ন প্রকল্প চালু করা হলেও উদারবন্দের বেশিরভাগ বাগানের মানুষ আজও সমস্যার আবর্তে। তারা বলেন উদারবন্দের দিকে চোখ রেখে বেশ কিছুদিন থেকেই ময়দানে রয়েছেন এই প্রত্যাশী। তিনি এখন পর্যন্ত উদারবন্দের 20টিরও বেশি বাগানে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা সম্পর্কে অবহিত হয়েছেন। ওইসব এলাকার অনেকেই অরিজিৎ তাঁতিকে উদারবন্দের বিজেপি প্রার্থী হওয়ার অনুরোধ করেছেন। এর প্রেক্ষিতে তিনি প্রার্থী প্রত্যাশী হয়েছেন বলে জানান বক্তারা। সবাই অরিজিৎ তাঁতি তার বক্তব্যে চা বাগানের নানা সমস্যার কথা তুলে ধরেন। বলেন পানীয় জলের সমস্যা খুব বেশি। জলের ট্যাঙ্ক নির্মাণ হলেও বাগানবাসীর ভাগ্যে বিশুদ্ধ পানীয় জল জুটছে না। নল আছে, জল নেই। রাস্তাঘাটের উন্নয়নও আশানুরূপ হয়নি বলে অভিযোগ করেছেন অরিজিৎ। পরবর্তী খবরটি হলো শ্রীভূমি আদালত চত্বরে বৃহস্পতিবার ঘটে গেল এক আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। মুখ্য ন্যায়দণ্ডাধীশের আদালত প্রাঙ্গণে বিচারাধীন এক অপরাধী ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করায় মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সমগ্র আদালত এলাকায়। জানা গেছে ফখরুল ইসলাম নামে ওই বিচারাধীন ব্যক্তি আদালতের সাক্ষ্য গ্রহণের দিনে ব্যাগে করে একটি ধারালো ড্যাগার নিয়ে প্রবেশের চেষ্টা করছিল। তবে ভাগ্যক্রমে এক সতর্ক মহিলা পুলিশ উনার তৎপরতায় রক্ষা পেল আদালত প্রাঙ্গণ। ব্যাগে তল্লাশি করতেই ধরা পড়ে যায় অপরাধীর কৌশল। প্রশ্ন উঠেছে আদালত চত্বরের মতো সর্বোচ্চ নিরাপত্তা ঘেরা এলাকায় কিভাবে একজন অভিযুক্ত অস্ত্র নিয়ে ঢুকে পড়ল? এটি কি কেবল এক দুঃসাহসিক ব্যক্তির কাণ্ড, নাকি এর পেছনে আরো কোনো বড় পরিকল্পনা ছিল? সূত্রের খবর, ধৃত ফখরুল ইসলাম 2022 সালে স্ত্রী নির্যাতনের মামলায় অভিযুক্ত। মামলার নম্বর 1421/22 অনুসারে ওই মামলা বর্তমানে বিচারাধীন। বৃহস্পতিবার ছিল সাক্ষ্য গ্রহণের দিন, কিন্তু আদালতে উপস্থিত হওয়ার বদলে সে ব্যাগে ধারালো অস্ত্র লুকিয়ে নিয়ে প্রবেশ করে। তার এমন কাণ্ডে বিচারক, আইনজীবী এবং উপস্থিত সাধারণ মানুষ সবাই হতবাক হয়ে পড়েন। সদর থানার নিরাপত্তার দায়িত্বে থাকা এক মহিলা পুলিশ সদস্যের চোখে পড়ে ফখরুলের অস্বাভাবিক আচরণ। সন্দেহবশত তিনি ব্যাগ পরীক্ষা করতে গেলে ভিতর থেকে বেরিয়ে আসে চকচকে ধারালো ড্যাগার। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মুখ্য ন্যায়দণ্ডাধীশকে। বিচারকের নির্দেশে ফখরুলকে আদালত চত্বরেই আটক করে পুলিশ। পরবর্তীতে দণ্ডাধীশ নিজে অভিযুক্তকে কড়া ভাষায় সতর্ক করে দেন এবং নির্দেশ দেন তার বিরুদ্ধে অবিলম্বে নতুন মামলা দায়ের করা হোক। ফখরুল ইসলামের আগের মামলায় থাকা জামিন সঙ্গে সঙ্গে বাতিল করা হয়। পাশাপাশি আদালতে অস্ত্র নিয়ে প্রবেশের অভিযোগে সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আদালতের মর্যাদা ও নিরাপত্তার প্রতি এটি এক গুরুতর আঘাত। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এই ঘটনায় আদালতের নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর নিয়ে উঠে এসেছে তীব্র সমালোচনা। আইনজীবী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন। এক আইনজীবীর ভাষায়, আদালত চত্বরে অস্ত্র নিয়ে প্রবেশ করা মানে বিচার ব্যবস্থার উপর সরাসরি আক্রমণ। নিরাপত্তা বেষ্টনী কিভাবে বেদ হলো তা খতিয়ে দেখা জরুরি। নাগরিক মহলের অভিযোগ, আদালত প্রাঙ্গণের প্রবেশপথে নিরাপত্তা পরীক্ষা প্রায়শই নামকাওয়াস্তে চলে। পর্যাপ্ত স্ক্যানিং মেশিন, ধাতু শনাক্তকারী বা প্রশিক্ষিত নিরাপত্তা কর্মীর অভাব রয়েছে। এমন পরিস্থিতিতে আদালতের নিরাপত্তা বড়সড় প্রশ্নের মুখে পড়েছে। পরবর্তী খবর,
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাইলাকান্দি সফর ঘিরে জেলা প্রশাসনের জোর তোড়জোড় আরম্ভ হয়েছে। এ মাসের শেষ সপ্তাহে মুখ্যমন্ত্রী হাইলাকান্দি সফরে আসছেন। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের স্থান নির্ধারণে জেলা প্রশাসনের কর্মকর্তাদের দৌড়ঝাঁপ করতে দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত একাধিক স্থান পরিদর্শন করেছেন প্রশাসনের কর্তারা, যদিও স্থান নির্ধারণ এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে জেলার আয়নাখাল চা বাগান খেলার মাঠে মুখ্যমন্ত্রীর সভা আয়োজিত হতে পারে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রীর হাইলাকান্দি সফরকালে তিনি এ জেলার এসএইচজির সদস্যদের 10,000 টাকা করে আর্থিক সাহায্যের চেক প্রদান করবেন। ইতিমধ্যেই শ্রীভূমি এবং কাছাড় জেলার এসএইচজির লাভার্থীদের মধ্যে 10,000 টাকার চেক প্রদান করা হয়ে গেছে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকা সফরে এসে এই দুই জেলার লাভার্থীদের চেক প্রদান করে গেছেন। মুখ্যমন্ত্রী এ মাসের শেষ সপ্তাহে হাইলাকান্দি সফরে আসার কথা নির্ধারিত হলেও এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর সফরের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি। মুখ্যমন্ত্রীর সভার স্থানও এখনো চূড়ান্ত হয়নি। মুখ্যমন্ত্রীর সভার স্থান নির্ধারণ করার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে তৎপরতা চালানো হচ্ছে। একইভাবে জেলা বিজেপির পক্ষ থেকেও মুখ্যমন্ত্রীর হাইলাকান্দি সফরের ব্যাপারে জোরদার প্রস্তুতি চালানো হচ্ছে। আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর সভার স্থান এখনো পর্যন্ত ঘোষণা করা না হলেও খুব সম্ভব মুখ্যমন্ত্রীর সভা আয়নাখাল চা বাগান খেলার মাঠে অনুষ্ঠিত হবে। জেলা বিজেপির সভাপতি কল্যাণ গোস্বামী বলেন, মুখ্যমন্ত্রীর হাইলাকান্দি সফর চূড়ান্ত হয়ে আছে, তবে কোন জায়গায় এবং কত তারিখ হবে তা আগামী 2-1 দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।